আসসালামু আলাইকুম। আজকে আমরা আহ, বার কাউন্সিল ফিলির জন্য এমসিকিউ ক্লাস শুরু করতে যাচ্ছি, অর্থাৎ আজকে আমরা ফৌজদারি কার্যবিধি দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন, এখানে ফৌজদারি কার্যবিধিটা আসলে এটা কোন ধরনের আইন, যদি আমরা শুরু থেকে যদি বিষয়টা দেখার চেষ্টা করি, এটা একটু আমরা দেখি যে এটা একটা পদ্ধতিগত আইন, এটা একটা প্রসিডিউরাল ল। অর্থাৎ যে আইনে কোনো মোকদ্দমা বা মামলার বিচার করার পদ্ধতি, অর্থাৎ মামলা দায়ের শুরু করে চূড়ান্তভাবে নিষ্পত্তি করা পর্যন্ত যে সকল আইনি প্রক্রিয়া বা পদ্ধতি অনুসরণ করে বিচার করতে হয়, সেই প্রক্রিয়া বা পদ্ধতি বা নিয়ম যে আইনে উল্লেখ থাকে, সেই নিয়ম সংশ্লিষ্ট আইনকে পদ্ধতিগত আইন বলে। তাইলে আমরা বুঝতেছি যে যে আইনের মধ্যে নিয়ম থাকবে কিভাবে একটা মামলা, ফৌজদারি মামলা পরিচালনা হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাই হচ্ছে পদ্ধতিগত আইন। আমাদের যে বার কাউন্সিলের যে 7টা সাবজেক্ট আছে, এটার মধ্যে 2টা সাবজেক্ট হচ্ছে মূল আইন। সেটা হলো, যদি আমরা বলি, সুনির্দিষ্ট প্রতিকার আইন এবং দণ্ডবিধি, অর্থাৎ সুদ ছাড়া বাকি সবই হলো পদ্ধতিগত আইন। যদিও আরো কিছু তামাদি আইনের কিছু ধারা আছে, ফৌজদারি আইনের কিছু ধারা আছে, দণ্ডবিধির কিছু ধারা আছে ব্যতিক্রম, সেগুলো ভিন্ন। মূল কথা হচ্ছে দণ্ডবিধি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন দুটাই হচ্ছে মূল আইন, আর বাকি সবগুলো হলো পদ্ধতিগত আইন। আশা করছি বিষয়টা মনে থাকবে। এখন পরীক্ষার মধ্যে এই বিষয়গুলো অনেক সময় জানতে চায় যে এটা আসলে কোন ধরনের আইন। তো দেখেন, ফৌজদারি কার্যবিধি, দেওয়ানি কার্যবিধি, তামাদি আইন ইত্যাদি হচ্ছে কি প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। কখনো কখনো এটাকে আবার অ্যাডজেক্টিভ ল বলে। উভয়ই পদ্ধতিগত আইন বুঝাতে ব্যবহার করা হয়। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে হলো তথ্যগত বা মৌলিক আইন কোনগুলো। তাইলে যেটা সাবস্টেন্টিভ ল কোনটা, তো অর্থাৎ যে আইন কোনো অধিকারকে সংজ্ঞায়িত করে, সৃষ্টি করে এবং অর্পণ করে, বা কোনো আহ শাস্তিকে সংজ্ঞায়িত করে এবং দায় আরোপ করে, সেই আইনকে তথ্যগত বা মৌলিক আইন বা সাবস্টেন্টিভ ল বলে। যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইন, দণ্ডবিধি, এগুলো হচ্ছে হলো মূল আইন। যে দণ্ডবিধিতে বিভিন্ন অপরাধকে সংজ্ঞায়িত করা হয়েছে, উক্ত অপরাধের শাস্তি উল্লেখ করা হয়েছে, এবং এই কারণে এটি একটি তথ্যগত আইন। কিন্তু এই অপরাধের বিচার পদ্ধতি দণ্ডবিধিতে উল্লেখ করা হয়নি। দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধের বিচার করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে ফৌজদারি কার্যবিধিতে। এই কারণে ফৌজদারি কার্যবিধি হলো একটা পদ্ধতিগত আইন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলো প্রাথমিক আলোচনা। আহ, আমরা একটু পরবর্তীতে দেখি, দেখেন কি বলতেছে। পদ্ধতিগত আইন, তাহলে ফৌজদারি কার্যবিধি 1898, ফৌজদারি মামলার কার্যপ্রণালী বা ফৌজদারি মামলার বিচার পদ্ধতি সংক্রান্ত আইন। তাহলে দেওয়ানি কার্যবিধি, দেওয়ানি মোকদ্দমার কার্যপ্রণালী বা দেওয়ানি মোকদ্দমার বিচার পদ্ধতি সংক্রান্ত আইন। সাক্ষ্য আইন 1872-এর মামলা সাক্ষ্য সংক্রান্ত আইন, এবং তামাদি আইন 1908-এর মামলা দায়েরের সময়, মামলা দায়েরের সময় গণনা ও সংক্রান্ত আইন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখেন, এই যে দণ্ডবিধি 1860, ফৌজদারি অপরাধ শাস্তি সংক্রান্ত আইন, এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, সেটা হলো দেওয়ানি সংক্রান্ত আইন। এটা হলো তথ্যগত বা সাবস্টেন্টিভ ল, অর্থাৎ মূল আইন। আশা করছি কোনগুলো মূল আইন, কোনগুলো মূল আইন নয়, এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। রাজন, কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? স্যার বলেন। হ্যাঁ, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে, হ্যাঁ। ওকে। একদম সহজ স্যার কথাবার্তা। এটা কি আইন? স্যার এই বইটা কি আইন পাঠের বই নাকি স্যার এটা? আইন আইন পাঠ, আইন পাঠ। আমরা আইন পাঠটা একটু রিভিশন করব, এরপরে আমরা ইয়াটা দেখবো, ফিলিবাস্টার, এরপরে আমরা মূল বই দেখব। হ্যাঁ, আমরা মোটামুটি আইন পাঠ বিস্তারিত আলোচনা আছে, আইন পাঠ পড়লেই হয় এনাফ। আর বাকি আমাদের নোট, যেটা হ্যান্ড নোট আছে, সেগুলো তো আমরা
দিবই আপনাকে, সেটা এখন অগ্রিমে পাঠাই দেবনি, কারণ এটা আর দেরি করা যাবে না। ওইটা দেবো, যেটা আমাদের হ্যান্ড নোট আছে সেটাও পাবেন। পাশাপাশি আমরা আইন পাঠ থেকে পড়বো, আইন পাঠে মোটামুটি বিস্তারিত আছে, আর আমরা মূল বইটা দেখার চেষ্টা করব। তাইলে মোটামুটি আপনাদের ওভারঅল একটা ধারণা হয়ে যাবে। কথা বুঝছেন কিনা? তাইলে আমরা যে বিষয়টা দেখলাম, যে 7টা সাবজেক্টের মধ্যে 2টা সাবজেক্ট হচ্ছে মূল আইন, আর বাকিগুলো হলো পদ্ধতিগত আইন। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা না। দেখেন বিগত সনে কি প্রশ্ন আসছে, বিগত সনে প্রশ্ন আসছিল দণ্ডবিধি কোন ধরনের আইন। প্রশ্ন আসছে কিন্তু 2012 সালে আসছে, সামনে আবার আসতে পারে। এই যে এটা একটা সাবস্টেন্টিভ ল, অর্থাৎ মূল আইন। এরপরে হলো কোনটি পদ্ধতিগত আইন নয়। তাইলে কোনটি পদ্ধতিগত আইন নয়, তাইলে সেটা কি আইন? তাহলে সেটা হচ্ছে হলো পদ্ধতিগত আইন না হলে সেটা হলো মূল আইন। তাইলে এটাই উত্তর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে পরবর্তী দেখেন, পেনাল কোড হলো একটা কি সাবস্টেন্টিভ ল, 2013 সালে আসছে, এটা একটা মূল আইন। প্রশ্ন ঘুরি ফিরি আগের গুলাই। যে আইন কোনো অধিকার বা শাস্তিকে সংজ্ঞায়িত করে সেই আইনকে কি বলে? তথ্যগত আইন। যে আইন মামলার কার্যপ্রণালী বর্ণনা করা থাকে সেই আইনকে কি বলে? পদ্ধতিগত আইন। অর্থাৎ যেখানে কার্যপ্রণালী বা কি পদ্ধতিতে মামলাটা পরিচালিত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে। নিচের কোনটি পদ্ধতিগত আইন? তাইলে আমরা দণ্ডবিধি, এটা জানি মূল আইন। তারপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এটা মূল আইন। তাইলে আমাদের পদ্ধতিগত আইন হচ্ছে হলো দেওয়ানি কার্যবিধি। নিচের কোনটি পদ্ধতিগত আইন? এটাও আমরা বুঝতে পেরেছি যে ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন, পদ্ধতিগত আইন। তারপর নিচের কোনটি তথ্যগত আইন, অর্থাৎ সাবস্টেন্টিভ ল, অর্থাৎ মূল আইন। তাইলে আমরা এখানে দেখতেছি হলো আমাদের দণ্ডবিধি আছে, পাশাপাশি সুনির্দিষ্ট প্রতিকার আইন আছে। এই দুইটি হচ্ছে হলো মূল আইন বা তথ্যগত আইন। তামাদি আইন কি? তামাদি আইন হচ্ছে হলো একটা পদ্ধতিগত আইন, প্রসিডিউরাল ল। সাক্ষ্য আইন কোন ধরনের আইন? সাক্ষ্য আইন একটা পদ্ধতিগত আইন। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এরপরে দেখেন আমরা একটু ফৌজদারি কার্যবিধি 1898 এর প্রাথমিক আলোচনাগুলো একটু দেখি। কি বলা আছে, যে ফৌজদারি কার্যবিধি হলো প্রধানত একটি পদ্ধতিগত আইন। এটা অ্যাডজেক্টিভ ল বা প্রসিডিউরাল ল, কারণ এই আইনে ফৌজদারি আদালতের গঠন এবং ক্ষমতা থেকে শুরু করে অভিযোগ দায়ের, আসামি গ্রেপ্তার, মামলার তদন্ত, মামলা আমলে নেওয়া, অভিযোগ গঠন, সাক্ষ্য গ্রহণ, রায়ের বিরুদ্ধে আপিল ইত্যাদি সংক্রান্ত সকল নিয়ম বর্ণনা করা হয়েছে। 1861 সালে সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক পাশ করা হয়। কখন পাশ করা হয়? 1861 সালে। পরবর্তীতে 1872 সালে এবং 1882 সালে ফৌজদারি কার্যবিধি সংস্কার করে ভারতীয় ম্যাজিস্ট্রেটদের প্রেসিডেন্সি শহরে বিচারিক ক্ষমতা দেওয়া হয়। তাহলে ফৌজদারি কার্যবিধি 1898 সালে পুনরায় সংস্কার করে কার্যকর করা হয়। এই আইনটি 1898 সালের 1 জুলাই হতে কার্যকর করা হয়। এবার দেখেন এখানে তথ্যচিত্র যদি আমরা দেখি, এটি একটি পদ্ধতিগত আইন। আগে আমরা দেখেছি ফৌজদারি কার্যবিধি প্রথম পাশ হয় 1861 সালে। এটা আপনাকে মনে রাখতে হবে। আইনটি কার্যকর হয় 1 জুলাই 1898 সালে। মোট ধারা আছে 565টি, মোট তফসিল আছে 5টি। একটি তফসিল বাতিল করা হয়েছে, বর্তমানে 4টি তফসিল আছে। ফৌজদারি কার্যবিধি হলো কি? একটি পদ্ধতিগত আইন। সর্বপ্রথম কার্যবিধি পাশ করা হয় 1861 সালে। ফৌজদারি কার্যবিধি কত সালের আইন? এটা 1898 সালের আইন।
ফৌজদারি কার্যবিধিতে কয়টি ধারা আছে? 565টি ধারা আছে। ফৌজদারি কার্যবিধি কত সাল থেকে কার্যকর করা হয়? পয়লা জুলাই 1898। পয়লা জুলাই 1898। এবার আমরা একটু ফৌজদারি কার্যবিধির বিন্যাসটা একটু দেখি। যে ফৌজদারি কার্যবিধি 1898 সেকশন আছে 565টা দেখছি আমরা, তফসিল আছে 5টা, বর্তমানে বলবৎ আছে 4টি, একটি বাতিল করা হয়েছে, এগুলো শিডিউল। তাইলে তফসিল বা শিডিউল গুলো হলো ফৌজদারি কার্যবিধিতে বর্তমানে তফসিল আছে 4টি, প্রথম তফসিল বাতিল। আমরা একটু তফসিল গুলো কি আছে দেখেন। প্রথম তফসিল বাতিল করা হয়েছে। দ্বিতীয় তফসিলে কি বলা আছে? ফাইনাল কোর্টের অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য বা আমলযোগ্য, আমল অযোগ্য অপরাধ, জামিনযোগ্য, জামিন অযোগ্য অপরাধ ইত্যাদি। দ্বিতীয় তফসিলের যে 8টা কলাম আছে আমরা একটু পরে দেখবো এটা। ওই যে ফিলি মাস্টারের মধ্যে লেখা আছে স্যাগ অফ, ফগ ওয়ার, বিকম ফান্ড, এটা দিয়ে মনে রাখতে হবে যে কোন তফসিল, মানে দ্বিতীয় তফসিলের কোন কলামে কি বলা আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে তৃতীয় তফসিলে কি বলা আছে? ম্যাজিস্ট্রেটগণের সাধারণ ক্ষমতা। এবং চতুর্থ তফসিলে বলা আছে ম্যাজিস্ট্রেটগণের উপর আরোপযোগ্য অতিরিক্ত ক্ষমতা। আর পঞ্চমে হলো ফরম সমূহ, কিছু ফরমের কথা বলা আছে। এখন হলো পরীক্ষায় এখান থেকে আসতে পারে প্রশ্ন, কি আসতে পারে? যেমন দ্বিতীয় তফসিল বা সেকেন্ড শিডিউলে যে কলামগুলো, কোন কলামের মধ্যে কি আছে? তাহলে প্রথম কলাম দণ্ডবিধির অধীন ধারা আছে, দ্বিতীয় কলামে কি আছে? অপরাধের কথা বলা আছে, তৃতীয় কলামে কি আছে? ওয়ারেন্ট ছাড়া পুলিশ গ্রেফতার করতে পারে, মানে কি পারে না, আমলযোগ্য বা আমল অযোগ্য অপরাধ, এই বিষয়গুলো হলো তৃতীয় কলামে বলা আছে। এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে কোথায় আমলযোগ্য আমল অযোগ্য অপরাধ সম্পর্কে দ্বিতীয় তফসিলের কোন কলামে বলা আছে, এরকম আসতে পারে। তৃতীয় কলাম। চতুর্থ কলামে কি বলা আছে? প্রথমে ওয়ারেন্ট বা সমন ইস্যু করা হবে কিনা, প্রথমে কি ওয়ারেন্ট হবে নাকি সমন হবে, সেটা চতুর্থ কলামে বলা আছে। পঞ্চম কলামে কি বলা আছে? অপরাধ জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, সেটা বলা আছে। ষষ্ঠ কলামে কি বলা আছে? অপরাধটি আপরযোগ্য নাকি মীমাংসাযোগ্য, কম্পাউন্ডেবল নাকি নন কম্পাউন্ডেবল, এই বিষয়গুলো। সপ্তম কলামে কি বলা আছে? দণ্ডবিধির অধীন উল্লেখিত শাস্তি, কি শাস্তি হইতে পারে এখানে দেওয়া আছে। অষ্টম কলামে বলা আছে যে আদালত কর্তৃক অপরাধটি বিচারযোগ্য, কোন আদালতে আসলে মামলাটার বিচার করা হবে সেই বিষয়টাই বলা আছে হলো অষ্টম কলামে। এই বিষয়টা মনে রাখবেন, ওই যে পিডি মাস্টারের যে বিষয়টা স্যাগ অফ, কগ ওয়ার, বি কম ফান্ড, এটা দিয়ে মনে রাখার চেষ্টা করবেন। এরপরে ফৌজদারি কার্যবিধি 565টা ধারা থাকলেও 117টি ধারা বাতিল, হ্যাঁ, বা ওমিটেড দেওয়া হয়েছে। বর্তমানে 473টি ধারা বলবৎ আছে। ধারা হিসাব করার ক্ষেত্রে পাঠ করা শুধুমাত্র বিবেচনা করে সর্বশেষ ধারা নম্বর, কিন্তু এটা ঠিক না। যেখানে 439 ধারার পরও 440 ধারা হওয়া উচিত ছিল, কিন্তু আইনে 439 ক ধারাও আছে। আবার কোথাও 29, 29-এর খ, 29-এর গ, 33-এর ক, 561-র ক ইত্যাদি ধারাও আছে। এগুলো বিবেচনা নিয়ে হিসাব করা, যেটা আইনে বাতিল সেটা বাদ দিয়ে হিসাব করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। বিগত সনে কি প্রশ্ন আসছে যে পেনাল কোড এর অপরাধ সমূহ কোন আদালত কর্তৃক বিচারযোগ্য তা ক্রিমিনাল প্রসিডিউর কোডের কোথায় উল্লেখ আছে? তাহলে পেনাল কোডের অপরাধ সমূহ কোন আদালতে বিচারযোগ্য আমরা একটু আগে দেখেছিলাম। হ্যাঁ, দ্বিতীয় তফসিল অর্থাৎ সেকেন্ড শিডিউলের 8ম কলামে আছে যে এটা কোথায় বিচার করা হবে, 2014 সালে আসছে। আশা করছি প্রশ্ন যে আসছে সেটা বুঝতে পেরেছেন, যদিও এটা সহজ আসছে, যেটা দ্বিতীয় তফসিল, এটা জানলেই হইল। কিন্তু ভবিষ্যতে দেখবেন যে একটু কঠিন করলে এটা কোন কলামে বলা আছে, কলামও
আপনার কাছে জানতে চাইতে পারে, তখন বিষয়টা একটু জটিল হবে। এই জন্য দ্বিতীয় তফসিলের 8টা কলাম সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। এরপরে হলো ক্রিমিনাল প্রসিডিউর কোডে মোট কতটি শিডিউল বা তফসিল আছে। আমরা একটু আগে জেনেছি যে 5টি তফসিল আছে, একটি তফসিল বাতিল করা হয়েছে, বর্তমানে 4টা তফসিল আছে। যদি বর্তমানের কথাটা উল্লেখ না থাকে তাহলে আপনারা 5টাই উত্তর করবেন। এরপরে ফৌজদারি কার্যবিধি 1898 এর নিম্নলিখিত কোন তফসিলটি বাতিল করা হয়েছে। তাহলে প্রথম তফসিলটা বাতিল করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 1898 দ্বিতীয় তফসিলে কয়টা কলাম আছে? আমরা একটু আগে দেখেছি 8টি কলাম আছে। এরপরে হলো এটা জামিনযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ ফৌজদারি কার্যবিধি কোথায় বর্ণিত আছে, দ্বিতীয় তফসিলে কোন কলামে বর্ণিত আছে। তাইলে আমরা দেখেন এটা জামিনযোগ্য নাকি জামিন অযোগ্য, সেটা 5ম কলামে বর্ণিত আছে। ফৌজদারি কার্যবিধির কত তফসিলে কত কলামে কগনিজেবল বা আমলযোগ্য অপরাধ সমূহের কথা উল্লেখ আছে। তাহলে দ্বিতীয় তফসিলে 3য় কলামে বলা আছে। আমরা একটু ব্যাখ্যাটা একটু দেখি এখানে কি বলছে। যে ব্যাখ্যাতে কি বলছে, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে 3য় কলামে সুনির্দিষ্টভাবে আমলযোগ্য অর্থাৎ কগনিজেবল বা আমলযোগ্য নন কগনিজেবল শব্দগুলো ব্যবহার করা হয়নি। সেখানে ব্যবহার করা হয়েছে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বা ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করবে না, শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট। যে সকল অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট উল্লেখ আছে, সেগুলো আমলযোগ্য অপরাধ অর্থাৎ কগনিজেবল অপরাধ। আর কারণ ম্যাজিস্ট্রেটের নিকট হতে ওয়ারেন্ট ব্যতীত পুলিশ এই ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে, ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত পুলিশ অপরাধটি আমলে নিতে পারে। অন্যদিকে যে সকল অপরাধের ক্ষেত্রে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করবে না, শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট উল্লেখ আছে, সেগুলো আমল অযোগ্য অপরাধ বা নন কগনিজেবল অফেন্স। কারণ ম্যাজিস্ট্রেটের নিকট হতে ওয়ারেন্ট ব্যতীত পুলিশ এক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে না বা পুলিশ অপরাধটি আমল নিতে ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন হয়। আশা করছি কোনটা আমলযোগ্য কোনটা আমল অযোগ্য সেটাও বুঝতে পেরেছেন। আমরা এই বিষয়গুলো দেখব 154 155 ধারা যখন দেখব তখন বিষয়গুলো বিস্তারিত ওখানে বর্ণনা করা আছে, কোনটা আমলযোগ্য কোনটা আমল অযোগ্য এবং আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে কি হবে, আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ কি করবে, সেই বিষয়গুলো আমরা 200 থেকে 205 ধারা পর্যন্ত পড়লে বিষয়গুলো বুঝতে পারবো সামনে। এরপরে দেখেন যে সকল অপরাধ পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে, সেখানে মে অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করবে না, এখানে শ্যাল নট অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? এই যে আমরা দ্বিতীয় তফসিলে 3য় কলামে উল্লেখ আছে। কলামগুলো হয়তো জানতে চাইতে পারে ফৌজদারি কার্যবিধি কত তফসিলে কত কলামে আপোষযোগ্য বা মীমাংসাযোগ্য বা কম্পাউন্ডেবল বা নন কম্পাউন্ডেবলের কথা বলা আছে। তাহলে দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলামে বিষয়টা উল্লেখ আছে। আমরা একটু ব্যাখ্যাটা দেখেন। ফৌজদারি কার্যবিধি দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলাম ছাড়াও ফৌজদারি কার্যবিধি 345 ধারায় আপোষযোগ্য বা মীমাংসাযোগ্য অপরাধ সমূহকে মীমাংসা করতে পারে এবং এক্ষেত্রে আদালতের অনুমতি লাগবে কিনা ইত্যাদি বিধান করা হয়েছে। আমরা 345টাও 45-এর মধ্যে বলা আছে কোনগুলো আপোষ করা যাবে কোনগুলো করা যাবে না। ফৌজদারি মামলা আপোষ হলে অভিযুক্ত খালাস পাবে। যদি একটা মামলা যদি আপোষ হয়ে যায় তাহলে সে কি পাবে? অভিযুক্ত খালাস পাবে। এরপরে বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাধারণের ক্ষমতা উল্লেখ আছে, ধারা 36-এও বলা আছে এবং সেটা 3য় তফসিলেও বলা আছে, দুটার সাথে মিল আছে। আপনি যখন 36 ধারাতে সেম বিষয়টাই বলা আছে, আবার 3য় তফসিলেও এই কথাটাই বলা আছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাধারণ ইখতিয়ারের কথা উল্লেখ আছে। এরপরে হলো বিচারিক ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত ক্ষমতার কথা উল্লেখ আছে ধারা 37-এ। পাশাপাশি 4th তফসিলেও সেম বিষয়টা বলা আছে, এটা একটু মনে রাখতে পারেন।
হাতে সময় আছে, বিস্তারিত পড়েন, পরবর্তীতে সাজেশন বা আমরা আমাদের নোটগুলো পড়াবো। এরপরে দেখেন, দণ্ডবিধিতে উল্লেখিত অপরাধসমূহ এবং অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার করার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি সম্পর্কে 5 ধারায় আলোচনা করা হয়েছে। দণ্ডবিধির অধীন উল্লেখিত অপরাধসমূহের বিচার, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 5 বলতেছে যে এই ধারার বিধান করা হয়েছে দণ্ডবিধির অধীন সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধি উল্লেখিত পদ্ধতিতে হবে। আর অন্যান্য আইনের অধীন উল্লেখিত অপরাধসমূহের বিচার, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 5-2 অনুসারে অন্যান্য যে কোনো আইনের অধীন সকল অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত একই বিধানসমূহ অনুসারে করতে হবে, কিন্তু উক্ত আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান, বিচারের ফলতা স্থান নিয়ে কোনো বিধান করা হলে সেক্ষেত্রে উক্ত বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে কোথাও যদি কোনো আইনের ক্ষেত্রে যদি স্পেশালি তদন্ত, অনুসন্ধান বা বিচারের ফলতা স্থান নিয়ে যদি কোনো বিধান করা হলে সেক্ষেত্রে উক্ত বিধানসমূহ প্রযোজ্য হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখেন, দুর্নীতি দমন কমিশন আইন 2000 এর অধীন উল্লেখিত অপরাধসমূহের উক্ত আইনের তফসিলে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান ও বিচার সম্পর্কে উক্ত আইনের বিধান করা হয়েছে। যেহেতু দুর্নীতি দমন কমিশন আইন 2004 এ বর্ণিত বিধান অনুসারে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার হবে অথবা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান, বিচার করার জন্য কোনো বিধান না থাকলে সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে, বা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান, বিচার করার জন্য ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য করা হলে সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। অন্যথায় বিশেষ আইন বা ওই আইনে যেভাবে বলা আছে সেভাবেই বিচার করতে হবে। যেমন ডিজিটাল নিরাপত্তা আইন 2018 50 দ্বারা বলা হয়েছে, এই আইনে ভিন্ন কিছু না থাকলে কোনো অপরাধের তদন্ত, বিচার, আপিল অন্যান্য বিষয়াদি নিষ্পত্তির জন্য ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের মধ্যে বলছে, এজন্য ফৌজদারি কার্যবিধিটাই এখানে প্রযোজ্য হবে। যেহেতু ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর অধীন অপরাধের তদন্ত, বিচার, আপিল বা অন্যান্য বিষয়াদি নিষ্পত্তির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য করা হয়েছে, সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর অধীন অপরাধের তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্যান্য বিষয়াদি নিষ্পত্তি করতে হবে। সুতরাং 5 ধারা অনুসারে দণ্ডবিধির অধীন উল্লেখিত অপরাধসমূহ বা অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধি উল্লেখিত বিধানসমূহ অনুসারে হবে, কিন্তু দণ্ডবিধি ব্যতীত অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান, বিচার পন্থা স্থান অন্যান্য আইনে উল্লেখ থাকলে সেক্ষেত্রে অন্যান্য আইনে উল্লেখিত অপরাধসমূহের তদন্ত, অনুসন্ধান বা বিচার বিধানসমূহ অনুসারে হবে। অর্থাৎ অন্য আইনে যদি সেম বিষয়গুলো থাকে সেটাই হবে, আর না থাকলে ফৌজদারি কার্যবিধিটা বলা থাকলেও প্রযোজ্য হবে, না থাকলেও অন্য আইনে না থাকলেও সেটাই প্রযোজ্য হবে। আমরা একটু সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন, এটা বলতেছে দণ্ডবিধির অধীন সকল অপরাধের তদন্ত, অনুসন্ধান বা বিচার ফৌজদারি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতিতে হবে। কোন ফৌজদারি কার্যবিধির 5 ধারা অনুসারে হবে। ফৌজদারি কার্যবিধির বিধান অনুসারে নিম্নলিখিত কোন অপরাধের অনুসন্ধান, তদন্ত, বিচার করা হবে কিসের ভাবে? ক এবং খতে দণ্ডবিধির অধীন উল্লেখিত অপরাধসমূহ বিচার এবং শর্ত সাপেক্ষে অন্য কোনো আইনের অধীন উল্লেখিত অপরাধসমূহের বিচার, এই দুটাই। রাজন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? বিষয়গুলো বুঝতেছেন? আমরা একটু দেখার চেষ্টা করি ফৌজদারি আদালতের শ্রেণীটা দেখি, ধারা 6 দেখি। দেখেন, ধারা 6-1 বলতেছে ফৌজদারি আদালত 2 শ্রেণীর হয়। আর ধারা 6-2 বলতেছে ম্যাজিস্ট্রেট 2 শ্রেণীর হয়। আর 6-3 বলতেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 প্রকার হয়। এই হলো কথাবার্তা। তাইলে আমরা এখানে 2, 2, 4 অর্থাৎ 224 দিয়ে মনে রাখবো। 2 ধরনের আদালত, 2 ধরনের ম্যাজিস্ট্রেট, আবার 4 ধরনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। দেখেন, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2007
এর মাধ্যমে 6 প্রতিস্থাপিত করা এবং ধারাটি 2007 সালের 1 নভেম্বর হতে কার্যকর করা হয়। এই সংশোধনীর মাধ্যমে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট তথা একটা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের পদ সৃষ্টি করা হয়েছে। এরপরে দেখেন ফৌজদারি আদালত 6 বলতেছে ফৌজদারি আদালত হলো 2 শ্রেণীর, সেটা হলো দায়রা আদালত, একটা হলো কোর্টস অফ সেশন আর একটা হলো কোর্টস অফ ম্যাজিস্ট্রেট। একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। এই 2 ধরনের আদালত রয়েছে বর্তমানে ফৌজদারিতে, একটা হলো দায়রা আদালত, একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেটের শ্রেণী বিভাগ, আবার ম্যাজিস্ট্রেট হলো দুই শ্রেণীর, 6-2 বলতেছে যে একটা হলো বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের যে 6-3 বলতেছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর। সেটা কি? সেটা হচ্ছে মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং মহানগর এলাকার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মহানগর এলাকাতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছে, আমরা চিফ মেট্রোপলিটন হিসেবে চিনব। আর মহানগর এলাকার বাইরে হলে আমরা সেটাকে চিফ জুডিশিয়াল হিসেবে চিনব। আর এরপর হলো মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মহানগর এলাকা কি আছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর মহানগর এলাকার বাইরে হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এরপরে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখানে আপনি আবার চাইলে অতিরিক্ত চিফ মেট্রো, অতিরিক্ত চিফ জুডিশিয়ালও আছে, সেটা ভিন্ন, সেটা অতিরিক্ত, একই পাওয়ার। আশা করছি বুঝতে পেরেছেন। বাংলাদেশে ফৌজদারি আদালত কয় শ্রেণীর? আদালত কয় শ্রেণীর? আদালত হচ্ছে হলো 2 শ্রেণীর আদালত আছে, আমরা একটু আগেও বলেছি 2 শ্রেণীর আদালত আছে, 2020 সালে আসছে। একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। এরপর দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর কোন ধারায় ফৌজদারি আদালত সমূহ শ্রেণী বিভাগ করা হয়েছে? ধারা 6 মধ্যে ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ করা হয়েছে, 2008 আসছে। এরপরে দেখেন ফৌজদারি কার্যবিধি ম্যাজিস্ট্রেটগণকে কত প্রকারে ভাগ করা হয়েছে? একদম ইজি প্রশ্ন, 4 প্রকারে ভাগ করা হয়েছে। সরি, ফৌজদারি কার্যবিধি ম্যাজিস্ট্রেটগণকে 2 প্রকার ভাগ করা হয়েছে, একটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর 4 প্রকার হচ্ছে হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে 4 ভাগে ভাগ করা হয়েছে। এখানে ম্যাজিস্ট্রেটগণকে কয় ধরনের ম্যাজিস্ট্রেট আছে? 2 ধরনের ম্যাজিস্ট্রেট আছে, সেটাই 6-2। এরপরে দেখেন আমরা একটু সেলফ প্র্যাকটিসে দেখি কি আসছে। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় আদালতের গঠন উল্লেখ করা আছে? 6 ধারায়। ফৌজদারি কার্যবিধি 6-1 ফৌজদারি আদালত কয় শ্রেণীর? তাইলে 2 শ্রেণীর ফৌজদারি আদালত রয়েছে। ফৌজদারি আদালত 2 প্রকার, গুলো কি কি? একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। একটা হলো দায়রা আদালত আর একটা হলো ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ আছে আপনার কি উল্লেখ আছে? 2 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, 4 শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট, 3 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট, 4 শ্রেণীর নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট, 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট উল্লেখ আছে। এটাই হলো উত্তর। 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, 4 শ্রেণীর বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে। ফৌজদারি কার্যবিধি 6-2 ধারা অনুসারে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, যেমন এরা ম্যাজিস্ট্রেট গুলো 2 শ্রেণীর কারা? 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট, একটা হলো আপনার হচ্ছে হলো বিচারিক বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফৌজদারি কার্যবিধি বিচারিক ম্যাজিস্ট্রেটকে কত প্রকারে ভাগ করা হয়েছে? 4 প্রকারে ভাগ করা হয়েছে। ফৌজদারি কার্যবিধি 6 ধারা অনুসারে ফৌজদারি কার্যবিধি 6 ধারা অনুসারে কয় শ্রেণীর ফৌজদারি আদালত আছে? 2 শ্রেণীর ফৌজদারি আদালত আছে। তারপরে হলো ও
কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে? 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে। এবং কয় শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে? 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। তাইলে এটা হচ্ছে হলো 2 2 4। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আমরা একটু দেখি দায়রা আদালত। দায়রা আদালতের কথা বলা আছে হলো ধারা 9-এ বলা আছে। 9-এর 1-এ বলতেছে যে সরকার, অর্থাৎ সরকার প্রত্যেক দায়রা বিভাগের জন্য একটি দায়রা আদালত প্রতিষ্ঠা করবে এবং এমন আদালতে একজন বিচারক নিয়োগ করবে। দায়রা আদালত মহানগর এলাকার জন্য মহানগর দায়রা আদালত আর মেট্রোপলিটন কোর্ট বা সেশন কোর্ট হিসেবে গণ্য হবে। আর 9-3 বলতেছে যে এমন এক বা একাধিক আদালত ইখতিয়ারের মধ্যে সরকার অতিরিক্ত দায়রা জজ বা যুগ্ম দায়রা জজও নিয়োগ করতে পারে। দায়রা আদালতের মধ্যে সরকার অতিরিক্ত দায়রা বা যুগ্ম দায়রাও জজও নিয়োগ করতে পারে, সেটা আপনার ধারা 9-এর মধ্যে বলা আছে। বিস্তারিত যে দায়রা আদালত 9 ধারাতে আমরা দেখেছি এখানে 3 স্তরের বিচারক থাকবে। একটা হলো দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। নিয়োগটা কি হবে? ফৌজদারি কার্যবিধির 9-3 ক ধারার বিধান করা হয়েছে সংবিধানের, আমাদের যে কনস্টিটিউশন, সংবিধানের 133 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধি অনুসারে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ হিসেবে নিয়োগ প্রাপ্ত হবেন। সংবিধানের কত? 133। এটা একটু মনে রাখতে হবে। কার কর্তৃক? রাষ্ট্রপতি কর্তৃক। কোথা থেকে? বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস থেকে এগুলা নিয়োগ করা হয়। অন্যদিকে সংবিধানের 115 অনুচ্ছেদে বিধান করা হয়েছে বিচার বিভাগীয় পদে, অর্থাৎ বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কর্তৃক উদ্দেশ্য প্রণীত বিধিসমূহ অনুযায়ী অর্থাৎ রাষ্ট্রপতি নিয়োগদান করবেন। যেহেতু দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ বিচার বিভাগীয় পদ, সেহেতু সংবিধানের 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে 133 অনুচ্ছেদের অধীন প্রণীত বিধিসমূহ অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের মধ্য থেকে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ নিয়োগ করবেন। এই হলো কথাবার্তা। আমরা একটু জেনে রাখা ভালো, তো একটু দেখি কি জানতে হবে। দেখেন, ফৌজদারি কার্যবিধির 9 ধারার বিধান অনুসারে সরকার দায়রা আদালত গঠন করতে পারে। কয় ধারা অনুসারে? 9 ধারা অনুসারে। ওই যে বললাম দায়রা, অতিরিক্ত দায়রা জজ আর হলো যুগ্ম দায়রা জজ। দায়রা আদালতের বিচারক থাকে 3 শ্রেণীর। দায়রা আদালতের বিচারক কে কারা? দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ নিয়োগ হবে রাষ্ট্রপতি কর্তৃক। বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে সংবিধানের 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে। কত অনুচ্ছেদের ক্ষমতা বলে? 115। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যরা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ হিসেবে নিয়োগ পেতে পারে। দায়রা আদালত আর দায়রা জজ এক কথা নয়। দায়রা আদালতে 3 ধরনের জজ থাকে। তাদের মধ্যে দায়রা জজ এক ধরনের, আর দায়রা আদালত এক বা একাধিক জেলা নিয়ে গঠিত দায়রা বিভাগের মধ্যে সর্বোচ্চ ফৌজদারি আদালত দায়রা জজ। অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ হলো উক্ত আদালতের বিচারক বা বিচারিক পদ। তাইলে দায়রা আদালত আর দায়রা জজ এক জিনিস নয়। একটা হলো আদালত আর একটা হলো জজ। প্রতিটি জেলায় দায়রা বিভাগে সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হলো দায়রা জজ। দায়রা আদালত অর্থাৎ কোর্ট অফ সেশন মহানগর এলাকায় মহানগর দায়রা আদালত অর্থাৎ মেট্রোপলিটন সেশন নামেও পরিচিত। আমরা একটু বিগত সনের প্রশ্ন দেখি কি আসছে। প্রতিটি জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালতের বিচারক হচ্ছে দায়রা জজ। দায়রা আদালতে কয়টি স্তর আছে? 3টি স্তর আছে। বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে। উক্ত নিয়োগের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বিধি প্রণয়ন করে 133 অনুচ্ছেদের অধীন, অর্থাৎ নিয়োগের ক্ষমতা 115 অনুচ্ছেদে আর নিয়োগের জন্য বিধি প্রণয়নের ক্ষমতা 133। দুটো একটু মাথায় রাখতে হবে। ফৌজদারি কার্যবিধির
আপনার 9 ধারায় দায়রা আদালতের গঠন বা প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করা হয়েছে। দায়রা আদালত মহানগর এলাকায় হবে হচ্ছে হচ্ছে হলো কি আদালত নামে পরিচিত? মহানগর দায়রা মহানগর দায়রা আদালত নামে পরিচিত। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এগুলো নিয়োগ হবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস সদস্যদের মধ্য থেকে। এরপরে হচ্ছে হলো বিচার বিভাগীয় পদে, অর্থাৎ বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেওয়ার ক্ষমতা কার আছে? আপনার হচ্ছে হলো রাষ্ট্রপতির আছে। 115 অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে কিসের ক্ষমতা বলে? 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতির আছে। এরপরে হলো সংবিধানের কত অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে? 115 অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ দেন। তারপর হলো যেহেতু দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ হলো বিচার বিভাগীয় পদ, তাই রাষ্ট্রপতি তাদের নিয়োগ 115 অনুচ্ছেদের অধীন দিয়ে থাকে। এরপরে হচ্ছে হলো রাষ্ট্রপতি কর্তৃক বিধি